কিন্তু অন্ততপক্ষে প্রার্থীদের নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সংগঠনকে আমরা বিস্তৃতি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। টাকা হইতে পারে বংশমর্যাদায়, যোগ্যতায়, ফ্যামিলি স্ট্যাটাস, যা আমাকে এখানে নির্বাচন করতে হবে আমি সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। আগামী ডিসেম্বর পর্যন্ত 6 মাস প্রস্তুতি পিরিয়ড, কথা বুঝতে পারছেন? এখনকার যে ধারণা আছে ইলেকশন কবে হতে পারে, যদিও ইলেকশন প্রধান উপদেষ্টা বলছেন এপ্রিলে, কিন্তু মাঝখানে একটা কথা তিনি বলেছিলেন যে ইয়েতে হতে পারে বলছেন, উনি হবে বলেন না এখন পর্যন্ত, হতে পারে ধরলাম ফেব্রুয়ারিতে হলো, রোজার আগে আর কি। তাহলে ডিসেম্বরের মধ্যেই আমাদের প্রস্তুতি সারতে হবে। প্রস্তুতি যেটা নেবেন আপনারা দুই প্রস্তুতি, একটা হচ্ছে সাংগঠনিক প্রস্তুতি, যেটা সংগঠন গোছাতে হবে, যার কথা বলা হয়েছে, একদম তৃণমূল পর্যন্ত, ওয়ার্ড লেভেল, সেন্ট্রাল লেভেল পর্যন্ত সংগঠন তৈরি করা, এটা প্রস্তুতিমূলক কাজ। এই কাজটা করতে পারলে এটা শুধু নির্বাচনে উপকার করবে তা না, কিন্তু ভবিষ্যৎ আন্দোলনের ক্ষেত্রে বিরাট উপকার করবে, কথা বুঝতে পারছেন? সংগঠন তারা করাতে পারলে নির্বাচন তো হেল্প করবেই, এমনকি আমাদের আন্দোলনের ক্ষেত্রেও বিরাট সহায়তা করবে। এটা আপনাদের বড় কাজ। আর দ্বিতীয় হচ্ছে আপনার পরিচিতি, অবস্থান, গণসংযোগ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এটা আপনার এই প্রস্তুতি সম্পর্কে আপনি নেওয়ার চেষ্টা করবেন। তারপরে বাকি বিষয়ের উপরে কথা হবে। আমি বিশ্বাস করি যদি ঐক্য হয়, যদি আমরা মস্তগুলোকে ঐক্যে আনতে পারি, তাহলে এই ঐক্যের যারা বিরুদ্ধে যাবে শুধু কিছু সিটের জন্য অথবা স্বার্থের জন্যে, তারা ছিটকে পড়বেন, পড়বে না, কি বলেন আপনারা? তার যত বড় আলেম হন না কেন, তার মূল্য থাকবে না। পাকিস্তান আন্দোলনের সময় কিন্তু বড় আলেম ও কিছু আলেম পাকিস্তানের বিরোধিতা করেছিল, এদের মূল্য থাকে নাই। আমরা জানেন সিলেট জেলাটা আমরা পেয়েছি ভোট দিয়ে, কিন্তু পেয়েছি আমরা। এই ভোটের সময় কিছু আলেম তারা বলেছে ভারতের সঙ্গে থাকা উচিত, কিন্তু জনগণ চায় না এটা। এবং জনগণের সাথে যে আলেমরা ছিলেন তারা সবাই মিলে এটাকে ভোট করে পাকিস্তানে এনেছিলেন। এবং একটি মহকুমা তখন ছিল, একটা মহকুমা যখন জেলা হয়েছে, এটা করিমগঞ্জ, এই জেলার আমরা হারিয়েছিলাম। এটা হচ্ছে এই ধরনের কিছু লোকের বিচ্ছিন্ন যারা ছিলেন, উম্মাহ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, এদের প্রচারণার কারণে এটা ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। আমরা মনে করি মনে রাখতে হবে, যত বড় হাস্তি হন না কেন, যত বড় ব্যক্তিত্ব হন না কেন, যদি উম্মার বিপক্ষে কেউ যায়, উম্মার স্বার্থের বিপক্ষে যে পদক্ষেপ নেয়, তাকে উম্মা বা জনগণ গ্রহণ করবে না। এই সব মস্তকগুলোকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। এবং অনেকে আমার সাথে কথা বলি যে ভাই আপনারা যে ঝগড়া করছেন, আপনাদের আগামী যারা ছিলেন তারা তো ওই ঝগড়া উঠেছিলেন, আপনারা উঠতে পারবেন না কেন? পাকিস্তান হওয়ার পরে 2 বছরের মাথায় একটা আন্দোলন হয়েছিল, ইসলাম সাধারণতন্ত্র কায়েমের আন্দোলন। তখন সাধারণতন্ত্র ইসলাম হয় না সেখানে। তখন সেকুলার পন্থে চ্যালেঞ্জ করেছিল যে আমরা কোন ইসলাম করব, কি দেবন্দের ইসলাম, নাকি বেরলবিদের ইসলাম, নাকি জামাতের ইসলাম, নাকি আহলেদের ইসলাম, নাকি শিয়াদের ইসলাম? কারণ পাকিস্তানের শিয়াদের একটা বড় অংশ আছে। আলেমরা তখন চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন এবং তারা কিছুদিনের মধ্যেই আলাপ আলোচনা করে একটা দলিল তৈরি করেছিলেন, একে বলা 22 দফা। আপনারা অনেকে দেখতে পারেন, নাও দেখতে পারেন। 22 দফাতে দেওয়া হয়েছিল ইসলামী রাজনীতির মূল নীতিগুলো কী হবে, ইসলামী রাষ্ট্রের মূল নীতি কী হবে, ইসলাম রাষ্ট্রে যারা মাইনরিটি যারা আছে, সংখ্যালঘু যারা আছে, এদের অবস্থান কী হবে, এবং সংখ্যালঘুর মধ্যে এক ধর্মীয় সংখ্যালঘু, আরেকটা হচ্ছে একই ধর্মের ভিতরে বা সংখ্যালঘু আছে, এদের কি অবস্থান হবে। এই মর্মে তারা দলিল তৈরি করলেন এবং এই দলিল স্বাক্ষর করলেন তদানীন্তন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের 31 জন শীর্ষস্থানীয় আলেম, যারা বিভিন্ন মস্তকে পরিণত করে। এবং সেই 31 জন আলেমের মধ্যে 2 জন ছিল শিয়া আলেম, শিয়াদের মধ্যে যারা প্রভাবশালী আলেম 2 জন ছিলেন। আমাদের আগামীরা যদি শিয়াদেরকে সাথে নিয়ে 22 দফা তৈরি করতে পারে, আমরা পারবো না কেন? আমাদের শিয়াতে তেমন নাই, অল্প শিয়া, একদম ঢাকাতে 2-1টা সেন্টার আছে, এতটুকুই। জেনারেলি জনশক্তির মধ্যে শিয়াবাদী সবাই আমাদের আহলে সুন্নাহ, আমরা পারবো না কেন? এবং 1970 সালে
মস্তকের অন্যতম প্রখ্যাত আলেম মুফতি মাহমুদ সাহেবের নেতৃত্বে পাকিস্তানে একটা আন্দোলন গড়ে উঠেছিল, তার নাম পিএনএ বলা হয়, পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সে অংশ নিয়েছিল মুফতি মাহমুদ সাহেব ছিলেন তার চেয়ারম্যান, আর সেক্রেটারি ছিলেন জামাত ইসলামের অধ্যাপক আব্দুল গফুর। অর্থাৎ জামাত জমিয়ত একাত্ম হয়ে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিল এবং আন্দোলন সফল হয়েছিল, বটু বিদায় হয়েছিল। বটুকে তাড়ানো আন্দোলন সেটা মূলত। আমাদের ইতিহাসে এক হওয়ার নজির প্রচুর আছে। পাকিস্তান আন্দোলন শুরু হয় তখন কিন্তু আমাদের অনেক বিভক্তি ছিল, বিশেষ করে দেবন্দেব বেরলি বিভক্তিটা প্রচণ্ড রূপ ছিল এবং শিয়াদের যে ভারতে একটা বড় পার্সেন্টেজ আছে এদেরও বিভক্তি। এটার সমাধান করা হলো, দেখা গেল যে পাকিস্তান ইস্যুতে এই বিভক্তি আর গুরুত্ব পেল না। সবাই বললো যে আমরা পাকিস্তানকে বানাতে হবে, তারপরে আমরা কি দেবন্দি হব নাকি বেরলবি হইলে আমরা পরিবিচার করবো, পাকিস্তান বানালে পরে তো সম্ভব এটা। তখন সবাই এক হয়ে কাত হয়ে এই লোয়ার ক্যানেলে পাকিস্তান স্লোগান দিয়ে নেমে গেল এবং পাকিস্তান হাসিল হলো। কাজেই তারা অনেকের কথা তারা বলে বেড়ান, খাঁটি ইসলাম যারা বলে বেড়ান তারা এইসব ইতিহাস জানেন না অনেকে। আমাদের আকাবেররা, যাদের আকাবের দোহাই দিচ্ছে, তারা আকাবেরা কীভাবে পালন করেছে, এই জন্য মনে রাখা দরকার যে ঐক্য সম্ভব, ঐক্য অতীত হয়েছে এবং সম্ভব এটা। তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই।